বড় দেবর ৪২ বছর বয়সে এসেও অবিবাহিত ছিলেন। আমাকে এবং আমার স্বামীকে একসাথে দেখে তিনি সবসময় ব্যথিত থাকতেন। যখনই আমার স্বামী বাইরে যেতেন, সুযোগ পেলে দেবর আমাকে তার ঘরে ডেকে নিতেন অথবা রাতের বেলায় আমার ঘরে চলে আসতেন। একবার তিনি অফিস থেকে গভীর রাতে বাড়ি ফিরে এলেন। এসে সঙ্গে সঙ্গেই নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন আমি তার সেবা করতে তার ঘরে গেলাম। সেই সময় তিনি আমাকে তার কাছে ডাকলেন। যখন তিনি তার শরীর থেকে কম্বল সরালেন, তখন তার অবস্থা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম, কারণ আমার ঘরে ঢোকার আগে থেকেই তিনি পুরো প্রস্তুত ছিলেন। তার কম্বল সরাতেই আমি বিশাল কিছু দেখলাম, যা দেখে অবাক হয়ে গেলাম। আজকের এই গল্পে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার নাম মাধুরী। আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো। এই পুরো 1 মাসে আমার যা কিছু প্রয়োজন হতো, আমার স্বামী বলতো ভাইয়া থেকে জেনে নিয়ে আসি। সবকিছুতেই আমার স্বামী বড় ভাইয়ার অনুমতি নিতেন। সুরেশ এবং মহেশ 2 ভাই। মহেশ সবচেয়ে ছোট, আর সুরেশ ভাইয়া বড় ছিলেন। তিনি বিয়েই করেননি। একদিন আমি মহেশকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বিয়ে কেন করেননি? তখন তিনি বললেন, এখনো আমাকে এর কারণ বুঝিয়ে বলা হয়নি। ভাইয়ার বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই মা আমার বিয়ে করিয়ে দিলেন। সুরেশ ভাইয়া তখন ৪২ বছর বয়সী ছিলেন। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি ভাইয়ারই ছিল। তিনি নিজেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আমার স্বামী তার ভাইয়ার কোম্পানিতে কাজ করতেন। সোজা কথায়, তিনি তার ভাইয়ার কোম্পানি পরিচালনা করতেন। আমাদের বসবাসের জন্য বড় একটা বাড়িও ভাইয়া তৈরি করেছিলেন। আমাদের বাড়িতে 2 ভাই একসঙ্গে থাকতেন। শাশুড়ি মা আমাকে বলতেন, এখন তুমি বাড়িতে এসেছো, তোমাকে আর মহেশকে একসঙ্গে দেখে সুরেশেরও বিয়ে করতে ইচ্ছা করবে। কিছুদিন আমি ভাইয়াকে বিয়ে করার ব্যাপারে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কারো কথা শুনতে রাজি ছিলেন না। অনেকবার আমি তার বিয়ে না করার কারণ জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। 1 মাসের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে পুরোপুরি মানিয়ে গিয়েছিলাম। বাড়িতে শ্বশুর ছিলেন না, কিন্তু শ্বশুরের জায়গায় বড় ভাইয়া ছিলেন। ভাইয়া আমাকে কোনো ব্যাপারে বাধা দিতেন না। একবার ভাইয়ার একটু জ্বর হলো, তখন 3-4 দিন বাড়িতে চিকিৎসা নিয়ে অফিসে যেতেন। দেখতে দেখতে সাধারণ জ্বর টাইফয়েডের রূপ নিল। তখন সঙ্গে সঙ্গে ভাইয়াকে হাসপাতালে ভর্তি করতে হলো। ভাইয়া 5 থেকে 6 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই 5 থেকে 6 দিনে হাসপাতালে টিফিন নিয়ে যাওয়া থেকে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 7 দিন পর ভাইয়াকে হাসপাতাল থেকে বাড়ি আনা হলো। হাসপাতালের ঝামেলায় আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়িতে কাজ করার জন্য গৃহকর্মী ছিল, কিন্তু বাড়ির লোকজন আমার হাতে রান্না পছন্দ করত। গৃহকর্মীর হাতে তৈরি চাও কেউ খেত না। শাশুড়ি মা আমাকে 1 রুটি বেলতে পর্যন্ত দিতেন না। সেই দিন আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। বাড়িতে মহেশের জন্য আলাদা খাবার তৈরি করে এখন ভাইয়ার জন্য অন্য ফ্রি খাবার বানাতে হচ্ছে। আপনার বিশেষ খাবারও আলাদা করতে হচ্ছে। কিছুদিন ভাইয়া বাড়িতে বিশ্রাম নেবেন, তার দেখাশোনা আপনি করে নিন। তখন শাশুড়ি মা বললেন, মাধুরী, তুমি এখন তরুণী, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কি করে হবে? আগে আমাদের যৌথ পরিবার ছিল। তোমার বয়সে আমি কত কাজ করেছি, তা তোমার কল্পনাও করতে পারবে না। এখন বাচ্চারা বড় হয়েছে, তাই পরিবার আলাদা হয়েছে। আজকের মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে? এখনই তুমি বুড়ি শাশুড়ি আর দেবরকে সহ্য করতে পারছো না। তোমার কাজ সাহায্য করার জন্য বাড়িতে গৃহকর্মী আছে, তাহলে এত ক্লান্তি কেন? তিনি বললেন, তুমি শুধু 2টা রুটি বানাচ্ছ, এতে এত সমস্যা কেন হচ্ছে? যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, তখন থেকে কখনো শাশুড়ি মাকে রান্নাঘরে একটু চেষ্টাও করতে দেখিনি। তারপর তিনি বললেন, আমি খুব ক্লান্ত, কিছুদিনের জন্য বোনের বাড়িতে যেতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনার কোনো কাজ করবেন না, যেখানে যেতে হবে তাড়াতাড়ি যান। আমার কথায় তিনি বললেন, এত তাড়াহুড়া নেই, যখন যাব তখন তোমাকে জানাবো। 15 মিনিটের বক্তৃতা দিয়ে শেষে শাশুড়ি মা সমস্ত কাজ আমার উপর দিয়ে দিলেন। ভাইয়ার অসুস্থতার কারণে তার অফিসের অনেক কাজ মহেশকে করতে হচ্ছিল, তাই তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। সেই দিন দুপুরে আমি ভাইয়ার সেবা করতে গিয়ে দেখলাম তার শরীরে অনেক ব্যথা হচ্ছে। তিনি একটু হাতও তুলতে পারছিলেন না। আমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। তার মুখ আমার শাড়ির আঁচল দিয়ে মুছলাম। যেই মুহূর্তে আমি তার মুখ থেকে আঁচল সরালাম, তখন তিনি আমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে লাগলেন। ভাইয়ার অসুস্থতার সময় আমি সারাদিন তার পাশে বসে থাকতাম, কারণ যে কোনো সময় তাকে কোনো কিছুর প্রয়োজন হতে পারত। আমি তাকে নিজের হাতে খাবার খাওয়াতাম। ভাইয়া পুরো সপ্তাহ ছুটি নিয়েছিলেন। সেই সপ্তাহের 3 দিন চলে গেছে। গত 3 দিনে আমি ভাইয়ার অনেক যত্ন নিয়েছি। আমার সেই যত্ন দেখে ভাইয়া এতটাই মুগ্ধ হলেন যে 3 দিনের মধ্যেই বললেন, মাধুরী, তোমার কি চাই? চাও বলো, আমি তোমাকে এনে দেব। আমি বললাম, ভাইয়া, গত সপ্তাহে আমি একটা নতুন সোনার নেকলেস দেখেছিলাম। এটি লেটেস্ট ডিজাইন ছিল, যেটি কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু মহেশ টাকার অভাবে 2 লাখ টাকার নেকলেস কিনতে রাজি হননি। তখন ভাইয়ার সামনে আমি মনমরা হয়ে বললাম, এখন সুযোগ পেয়েছি, তাই আমি তা ছাড়বো না। তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার নেকলেস পছন্দ হয়েছে, এই ব্যাপারে আমাকে একবারও বলনি কেন? আমি তখনই তোমাকে সেটা কিনে দিতাম।
তারপর তিনি আমাকে তার কার্ড দিলেন। বিকেলে গিয়ে আমি নেকলেসটি কিনলাম। নেকলেসটি হাতে পেয়ে আমি খুব খুশি হলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। আমি ভাইয়ার অসুস্থতায় তার সেবা করতে গিয়েছিলাম, কিন্তু সেবা করতে গিয়ে আমাদের মধ্যে এমন কিছু হবে তা আমি কল্পনাও করিনি। ভাইয়া আমাকে সেই নেকলেস দিয়ে মহেশকে বিস্মিত করেছিল। মহেশ বলল, ভাইয়া আজ পর্যন্ত আমাকে এত শপিং করতে দেয়নি, একবারেই তোমাকে এত বড় শপিং করিয়ে দিল কেন? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ভাইয়া তার ছোট ভাইকে আজ পর্যন্ত এত শপিং করতে দেয়নি। 3 দিনের মধ্যেই ভাইয়া আমার প্রতি এতটা আসক্ত হয়েছিল যে এক কথায় যা চেয়েছি তা দিয়েছে। ভাইয়া অসুস্থ থাকার কারণে অফিসে যেতে পারছিলেন না। তখন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যা অন্য শহরে অনুষ্ঠিত হতো। ভাইয়া অসুস্থ থাকার কারণে যেতে পারেননি, তাই তিনি তার জায়গায় মহেশকে পাঠালেন। পরের 4 দিন মহেশ বাইরে শহরে থাকার কথা ছিল। সেই দিন সকালে মহেশ বাইরে শহরে যাওয়ার জন্য রওনা হলেন। তার যাওয়ার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে বেরিয়ে আসার সময় আমার চুল ভিজেছিল এবং আমি তোয়ালে পেঁচিয়ে রেখেছিলাম। তোয়ালে সরিয়ে চুল মোছার সময় আমি ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম। ভাইয়া আমাকে নাম ধরে ডাকছিলেন। ভাইয়ার জোরে ডাক শুনে বুঝতে পারলাম তিনি অনেকক্ষণ ধরে আমাকে ডাকছেন। তখন শাশুড়ি মাও বাসাতেই ছিলেন, কিন্তু তিনি তার ছেলের ডাক শুনতে পাননি। শাশুড়ি মা সারাক্ষণ কাজকর্ম থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেন। সারাদিন ঘরের বাইরে গিয়ে আড্ডা দিয়ে সময় কাটাতেন। আমি দৌড়ে ভাইয়ার ঘরে গেলাম। দৌড়াতে গিয়ে আমার চুলে জড়ানো তোয়ালেটাও পড়ে গেল। ঘরে পৌঁছে বললাম, ভাইয়া কিছু লাগবে? আমি গোসল করছিলাম, তাই আপনার ডাক শুনতে পাইনি। ভাইয়া বললেন, মাধুরী, আজ আমার একটু আগে থেকেই ক্ষুধা লাগছে, যদি একটু নাস্তা পেতাম ভালো লাগত। আমি নাস্তা বানানোর জন্য রওনা হলাম। যাওয়ার আগে ভাইয়ার নাস্তার আগে খাওয়ার ওষুধটা দেওয়া উচিত ছিল। ওষুধের বাক্সটা ভাইয়ার বিছানার পাশের টেবিলে ছিল। বাক্সটা নিচ থেকে তুলতে গিয়ে আমি নিচু হলাম, আর তখনই পিছন থেকে ভাইয়ার হাত আমার পিঠে পড়ল। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। কিছু বলতে যাচ্ছিলাম, তখন ভাইয়া বললেন, মাধুরী, তোমার গা চুলের পানি তোমার পিঠে পড়ছিল, আমি সেইটুকু পরিষ্কার করছিলাম। গা চুলে তুমি আরো সুন্দর দেখাচ্ছ। তার প্রশংসা শুনে আমি হাসলাম আর নাস্তা বানাতে চলে গেলাম। ভাইয়ার পছন্দের গাজরের হালুয়া বানালাম। আমার হাতের হালুয়া খেয়ে ভাইয়া সবসময় প্রশংসা করতেন, কিন্তু আজ যেন একটু বেশি প্রশংসা করছিলেন। ভাইয়া অসুস্থ থাকায় আমি তাকে নিজের হাতে খাইয়েছিলাম। রাতের খাবার খাওয়ানোর সময় হঠাৎ তিনি আমার আঙুল কামড়ে ধরলেন। এতদিনে এমন কিছু আমার সঙ্গে কখনো হয়নি। তিনি ইচ্ছে করে কামড়েছেন নাকি ভুলবশত তা বুঝতে পারলাম না। ভাইয়া বেশ জোরে কামড়েছিলেন, ব্যথায় কেঁদে উঠেছিলাম। তখন ভাইয়া আমার হাত দুটো চোখের সামনে এনে শক্ত করে ধরে রাখলেন এবং আমাকে আলাদা দৃষ্টিতে দেখতে লাগলেন। এরপর ভাইয়া বললেন, মাধুরী, আমার স্ত্রীও যদি তোমার মতো মিষ্টি কথা বলত। তার কথা শুনে খুশি হলাম, কারণটা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি বিয়ের জন্য রাজি হয়েছেন। এরপর তিনি বললেন, আমি তোমার মতো কাউকে চাই না, বরং তোমাকেই চাই। তোমার মতো তো আমি আর পাব না। আমার কোনো যমজ বোনও নেই। ভাইয়ার কথায় মনে হলো তিনি আমাকে স্ত্রী হিসেবে চান। তখন আমি তার কথায় বিশেষ মনোযোগ দেইনি, কিন্তু ধীরে ধীরে আমিও তার প্রতি আকৃষ্ট হতে থাকি। ভাইয়ার অসুস্থতা আমাদের একে অপরের কাছে আসার সুযোগ দিয়েছিল। তিনি তার অনুভূতিগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম যে ভাইয়া আমাকে পছন্দ করতে শুরু করেছেন। ভাইয়ার ছুটি শেষ হয়ে আসছিল, আর আমার স্বামী মহেশও বাসায় ফিরে এলেন। মহেশ আসার পর রাতের খাবারের সময় বললেন, ভাইয়া তোমাকে নেকলেস কিনে দিয়েছেন এবং শপিং এর জন্য তার কার্ডও দিয়েছেন। তুমি ভাইয়ার কথা শোনাও অনেক। তুমি কি ভাইয়ার কাছে আমার জন্য 20 লাখ টাকা চাইতে পারো? আমাকে একটি গাড়ি কিনতে হবে। অনেক দিন ধরেই গাড়ি কেনার ইচ্ছা ছিল। আমি বললাম, ঠিক আছে। মহেশ ঘুমিয়ে পড়ল আর আমি বাইরে বের হলাম। আমি ভাইয়ার জন্য হলুদের দুধ দিতে ভুলে গিয়েছিলাম। কিছুদিন ধরে ভাইয়ার ক্যালসিয়ামের ঘাটতি ছিল, তাই তাকে প্রতিদিন রাতের বেলা হলুদের দুধ দিতাম। সেই রাতেও আমি হলুদের দুধ নিয়ে ভাইয়ার ঘরে গেলাম। দুধের গ্লাসটা রাখতেই ভাইয়া আমার হাত ধরে বললেন, মাধুরী, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে দুধটা শেষ করতে দাও। আমার সঙ্গে একটু বসো। তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই দিনগুলোতে ভাইয়া আমার প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিলেন। তার কথা শুনে আমি বসলাম। ভাইয়া বললেন, মাধুরী, আমি চাই তুমি আমার জন্য 20 লাখ টাকা চাও। আমি মহেশের জন্য টাকা চাইলে হয়তো কারণ জানতে চাইতেন, কিন্তু আমি তোমার জন্য চাইছি। এরপর ভাইয়া বললেন, মাধুরী, মহেশের সাথে তোমাকে দেখে আমার ঈর্ষা হয়, কারণ তার মতো সুন্দর স্ত্রী আমার নেই। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সাথে কেন নেই। তিনি বলার সময় আমার চুলে হাত বুলাতে লাগলেন, আর আমি কিছুই বলিনি। হঠাৎ করে ভাইয়া আমাকে ছাড়িয়ে গেলেন। আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে কোথাও না কোথাও আমারও সমর্থন ছিল। ভাইয়া আমাকে 20 লাখ টাকার চেক দিলেন। সেই চেকটা আমি মহেশকে দিলাম। মহেশ বললেন, ভাইয়া তোমার উপর এত দয়ালু হয়ে গেলেন কিভাবে? তিনি তো আমাকে 1000 টাকারও হিসাব নেন, আর তোমাকে একবারেই এত টাকা দিয়ে দিলেন। ভাইয়া ও আমার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছিল তা মহেশ বুঝতেও পারেনি। আমি শুধু মাথা নেড়ে সাড়া দিলাম।
4 দিন পর শাশুড়ি মা তার বোনের বাড়ি যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আমাকে 2 কেজি চানা, 1 কেজি লাড্ডু এবং অন্যান্য নাস্তার আইটেম তৈরি করতে বললেন। শাশুড়ি মা কোথায় যাচ্ছিলেন তা বুঝতে পারছিলাম না, কিন্তু সবকিছু তৈরি করে দিলাম। সেই দিনের সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি। শাশুড়ি মায়ের সবকিছু প্যাক করতে করতেই 9:30 বেজে গেল। এরপর শাশুড়ি মা ও মহেশ দুজনেই চলে গেলেন। বাসায় শুধু আমি একাই রয়ে গেলাম। কাজের মেয়ে কাজ শেষ করে চলে গিয়েছিল। আমি শান্তিতে গোসল করতে গেলাম। গোসল শেষে শাড়ি পরতে গিয়ে দেখলাম ভাইয়া আমার ঘরে ঢুকলেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার গায়ে পুরোপুরি শাড়ি ছিল না। ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বললেন, মাধুরী, এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার শাড়ি শুধু একটু খোলা। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখন বাসায় কেউ নেই, তাই আমি অফিস থেকে ফিরে এসেছি। ভাইয়া আমার হাত ধরে মাফ চাইতে শুরু করলেন। একটি সাধারণ ক্ষমা চাইতে ভাজা এত নাটক সৃষ্টি করেছিলেন। ভাজা, আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন? আমি জিজ্ঞেস করলাম। আমার এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, মাধুরী, 3 দিন আগে যখন তুমি রাতে আমাকে হলুদের দুধ দিতে এসেছিলে, তখন আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি এবং তোমাকে ঘর থেকে চলে যেতে বলেছি। সেদিন আমি তোমার সাথে যা করেছি তা আমার ঠিক মনে হয়নি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার আচরণে আমি একটুও কষ্ট পাইনি। আপনি তো আমার আপনজন। আমার কথা শুনে ভাজা আরো কাছে এলেন এবং বললেন, তোমার এই আপনজনের ভাবনা আমাকে পাগল করে দেয়। তারপর তিনি আবার আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলেন। সেই মুহূর্তে আমি তাকে একটুও বাধা দিইনি, বরং আমি তাকে প্রতিক্রিয়া দিতে শুরু করলাম। হঠাৎ ভাজা আমাকে আলাদা করে দিলেন এবং ক্ষমা চেয়ে চলে গেলেন। ভাজার এই আচরণে আমি ক্রমশ রাগান্বিত হতে শুরু করলাম। বারবার আমার কাছে এসে আমার মনে আবেগ জাগিয়ে আবার মুহূর্তে দূরে চলে যাওয়া আমাকে অস্থির করে তুলছিল। 2 বার এমন হয়েছে, কিন্তু এবার না। এবার আমি ঠিক করেছিলাম, আমি তার কাছে গিয়েই থাক। শাশু মাও বাড়িতে ছিলেন না। রাতে মহেশও শীঘ্রই গভীর ঘুমে চলে যেতেন। সেই রাতে মহেশ গভীর ঘুমে গেলে আমি তার পাশে শুয়েছিলাম। যখন বুঝলাম যে মহেশ গভীর ঘুমে আছেন, তখন আমি উঠে নিজের মতো করে প্রস্তুত হয়ে ভাইয়ার ঘরে গেলাম। ভাইয়াও ঘুমাচ্ছিলেন। আমি তার কাছে যেতেই ঘরের আলো জ্বলে উঠল। পেছনে ফিরে দেখি মহেশ দাঁড়িয়ে আছেন। মহেশ বললেন, মাধুরী, তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? এদিকে যে আমার ভাইকে ইনজেকশন দিচ্ছে। মহেশ তখন আমার সাথে থাকা ডাক্তারের কলার ধরলেন। আমি ডাক্তারকে সাথে নিয়ে এসেছিলাম। আমার কথাতেই তিনি ভাইয়াকে ইনজেকশন দিচ্ছিলেন। আমাদের শোরগোল শুনে ভাজাও ঘুম থেকে জেগে উঠলেন। মহেশ ভাইয়াকে বললেন, ভাজা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিছু হতে দেব না। আমার স্ত্রী আপনার সাথে এমন কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি। মহেশ কি বলছিলেন তা আমারও বুঝতে পারছিলাম না। তিনি ভাজাকে বললেন, মাধুরী একজন ডাক্তারকে সাথে নিয়ে এসেছে এবং এরা মিলে আপনাকে কিছু ইনজেকশন দিতে চাইছিলেন। ভাজা মহেশকে শান্ত করলেন। তারপর বললেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মাধুরী কিছু ভুল করতে পারে। মাধুরী, এটা কি হচ্ছে? তুমি আমার সাথে কি করতে যাচ্ছিলে? সত্যি বলো। তখন আমি বলতে শুরু করলাম, ভাজা, আমি আমার সাথে একজন গোপন রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে এসেছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে আপনার শরীরে কিছু সমস্যা আছে। আপনি 42 বছর বয়সী হয়েছেন এবং আপনার এত সম্পত্তি আছে, তবুও আপনি বিয়ে করেননি কেন? মহেশ, আমি তোমার কাছেও অনেকবার ভাজা সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কিছুই বলনি। আমার মনে হয়েছিল ভাজা হয়তো তার কোনো সমস্যা গোপন করছেন। আমি সেটা জানতে চেয়েছিলাম, তাই আজ আমি ডাক্তারকে নিয়ে এসেছিলাম। ডাক্তার তাকে অচেতন করার ইনজেকশন দিচ্ছিলেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন এবং ভাইয়া যেন কিছু টের না পান। আমার কথা শুনে ভাজা বললেন, মাধুরী, তোমাকে কে বলেছে যে আমার শরীরে কোনো সমস্যা আছে? তুমি এমন কেন ভাবলে? তখন আমি বললাম, ভাজা, অনেকবার আপনি আমার সাথে কিছু করতে গিয়ে থেমে গেছেন। আমার আপনার উপর নজর ছিল, তাই আমি আপনার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। আমি সত্য জানতে চেয়েছিলাম যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা বা বিয়ে না করার অন্য কোনো কারণ আছে কিনা। তাই আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। ভাইয়া, এখন সত্যি বলুন, আপনার শরীরে কি কোনো সমস্যা আছে যার জন্য আপনি বিয়ে করতে চান না? তখন ভাইয়া বললেন, আমার শরীরে কোনো সমস্যা নেই। বিয়ে না করার একমাত্র কারণ আমার সৎ প্রেম। যখন আমি 21 বছর বয়সী ছিলাম, তখন থেকেই আমি আমার শৈশবের বন্ধু রাধিকার সাথে বিয়ে করতে চেয়েছিলাম। রাধিকার সাথে আমার অনেক প্রেম ছিল। তার পরিবার আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েছিল। আমাদের বিয়ের জন্য আমি মায়ের অনুমতি নিতে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর জানা গেল যে রাধিকার ক্যান্সার হয়েছে। তার বাবা মা তার চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসার সময় টাকার অভাবে রাধিকা মারা গেল। তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার প্রেমকে বাঁচাতে পারতাম। সেই দিন থেকে আমি বিয়ের চিন্তা বাদ দিয়েছি। আমি টাকা উপার্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। মা সবসময় আমাকে বিয়ে করতে বলতেন, কিন্তু রাধিকা ছাড়া আমি কারো সাথে বিয়ে করতে পারিনি, কারণ আমার হৃদয়ে শুধুই সে ছিল। কখনো কখনো তোমাকে এবং মহেশকে একসাথে দেখে আমার বিয়ে করার ইচ্ছে হয়, কিন্তু যখনই তোমার সাথে কথা বলি রাধিকার কথা মনে পড়ে।
অবশেষে আমি আমার মনকে বুঝিয়ে বলেছি যে আমি রাধিকা ছাড়া আর কারো সাথে বিয়ে করতে পারবো না। কথা বলতে বলতে ভাইয়ার চোখে জল এসে গেল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম। এরপর বললাম, ভাইয়া, আমি আপনার খুবই চিন্তা করি। আপনি হৃদয় থেকে খুব ভালো মানুষ। আপনি এত টাকা উপার্জন করেন। আপনি আপনার ছোট ভাইকেও সঠিক পথ দেখিয়েছেন। কাল আমাদের সন্তান আপনাকে বড় পাপা বলবে, কিন্তু আমি আপনাকে পাপা বলতে পারবো না। আপনি যতই চেষ্টা করুন, আমাদের সন্তান এবং আপনার সন্তানের মধ্যে কিছু না কিছু তফাৎ থাকবে। কাল সন্তানদের পড়াশোনার জন্য আমাদের অন্য শহরে যেতে হতে পারে। শাশুমাও এখন আর কিছু করতে পারেন না। তিনি কতদিন আমাদের সাথে থাকবেন তা বলা যায় না। আপনি কতদিন একা জীবন যাপন করবেন? এখনো আপনার বিয়ের সময় চলে যায়নি। একজন মেয়েকে আপনার জীবনে একটু সময় দিন। অবশ্যই আপনি তাকে রাধিকার মতোই পছন্দ করবেন। আপনার ঘর বসাতে দেখে মাও শান্তি পাবেন। ভাজা, দয়া করে এবার বিয়ের কথা ভাবুন। এতদিন ধরে আপনি বিয়ে করছেন না, তাই আমি এইসব চেষ্টা করছিলাম। আমার কথা শেষ হতেই মহেশ আমার কাছে এবং ভাজার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। তিনি বললেন, মাধুরী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমার বড় ভাই, যিনি আমাকে টাকার হিসাব দেন, তিনি তোমাকে এক কথায় সবকিছু কিভাবে দেন তা আমার মাথায় আসছিল না। ভাজা তোমাকে 20 লাখ টাকার চেকও দিয়েছেন। আমি আসলে কোনো গাড়ি কিনতে চাইনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে ভাইয়া তোমাকে এত বড় অঙ্কের টাকা দেন কিনা। যখন তুমি সেই 20 লাখ টাকার চেক আমার হাতে দিল, তখন আমার মনে হয়েছিল তোমার এবং ভাইয়ার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল সম্পর্ক আছে। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের উপর সন্দেহ করেছিলাম। আমি এবং ভাজা মহেশকে ক্ষমা করলাম। পরদিন আমি ভাজার বিয়ের জন্য একটি মেয়ে 10টি প্রস্তাব নিয়ে এলাম। তাদের মধ্যে একজন মেয়েকে ভাজা পছন্দ করলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন যে তিনি 1 মাস ধরে সেই মেয়েকে জানবেন এবং তারপরই বিয়ের সিদ্ধান্ত নেবেন। তার শর্ত আমরা মেনে নিলাম। 1 মাস পর তিনি বিয়ের জন্য অনুমতি দিলেন। অবশেষে ভাজা তার ঘর বসালেন। তার ঘর বসাতে দেখে সবচেয়ে বেশি খুশি হলেন আমার শাশুমা। অবশেষে অনেক চেষ্টার পর আমি সফল হলাম এবং ভাইয়ার হাতে তার বয়সের আশ্রয় তুলে দিলাম। তাই বন্ধুদের, প্রতিটি পরিবারের মধ্যে আজকের গল্পের মতো মাধুরী নামের একজন বউ থাকলে তোমার ঘর সবসময় হাসি খুশি এবং আনন্দময় থাকবে। তাই বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।